করেছেন, এবং এই মন্তব্যকে কেন্দ্র করে আবার জামাতের নেতা যারা আছেন, তারা এনসিপি যিনি নেতা আছেন নাহিদ ইসলাম, ওনারাও বেশ একটা আক্রমণাত্মক বিরোধিতা করেছেন। তো এটা নিয়ে আসলে আমি আপনার একটা অপিনিয়ন জানতে চাচ্ছিলাম যে আসলে মনিরুল হক চৌধুরী যেটা বলেছেন সেটাই কি ঠিক ঠিক কিনা, ওনারা যেভাবে প্রতিবাদ করলেন সেটাও ঠিক কিনা, অথবা এরকম ক্ষেত্রে নারীর পোশাক নিয়ে তার যার যার ব্যক্তি স্বাধীনতা, যার যার ইচ্ছা, রুচি, ধর্মীয় যে মানে পালনের যে মানসিকতা, এগুলো নিয়ে আসলে কেমন হওয়া উচিত আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনার দর্শকদেরকে শুভেচ্ছা। আমি আসলে আম, বিষয়টিকে নিজে দেখেছি, মানে সংসদের ওই বক্তব্যটা, আম, একটা ভিডিও দেখেছি। তো আমার এই বিষয়ে আলোচনাটা একটু ক্রিটিক্যাল হবে, কারণ আমি আসলে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। যদিও ব্যাপারটি নিয়ে নিয়ে সংসদে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আম, তারপরেও আমি এই ব্যাপারটাকে আসলে ধর্মের বাইরে নিয়ে এসে গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি যুক্তিটা দিতে চাচ্ছি। আপনি দেখেন যে আম, এই যে এই বিতর্কটা কিন্তু আসলে পোশাকের বিতর্ক না, যেটা আমি ফিল করেছি ওনার যে বক্তব্যটা। আপনি যদি খুব ডিপলি ডিসকাশন করেন তাহলে দেখবেন যে এই বিষয়টা উনি আসলে পোশাক নিয়ে কোনো বিতর্ক করতে যে বা কারো ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করার জন্য বলেনি বলে আমি ফিল করি। এর কারণ হচ্ছে আহ মানে উনি, আপনি হ্যাঁ, কি উনি কিছু ওই মনিরুল হক চৌধুরীর ব্যাপারটা বলছেন, যে মনিরুল হক চৌধুরী মনিরুল হক এটা? চৌধুরীর আচ্ছা বিষয়টি বলছি আচ্ছা আমি, যে আচ্ছা। যার কথা আপনি মাত্র জিজ্ঞেস করলেন। যে দেখেন, আম, পোশাকের স্বাধীনতা যখন আমরা বলি তখন কিন্তু ধর্মীয় পোশাকের স্বাধীনতার কথাও বলি। যে ব্যক্তির যে কোনো ধর্মীয় পোশাক পরার স্বাধীনতা রয়েছে। মানে যে কোনো মানুষ তার নিজের মতো আহ, পরি- পোশাক সে পরতে পারবে। এটা কেউ এই ব্যাপারে কথা বলার মতো রাইট কেউ রাখে না, বা এই ব্যাপারে কটাক্ষ করা বা তাকে নিয়ে ট্রোল করার মতো আসলে কোনো রাইটই অন্য কোনো মানুষের নেই। এটা কিন্তু এ ব্যাপারে কিন্তু আমি একেবারেই আর কি আম, এই ব্যাপারে আমার অবস্থান একদম খুবই দৃঢ়। কারণ আম, যদি কেউ ধর্মীয় পোশাক পরতে চায় আমি সেটাকে সম্মান করি, সম্পূর্ণ সম্মান আমার আছে সেটার প্রতি। কিন্তু আমি যেটা শুরুতেই বলতে চেষ্টা করছি যে আম, এখানে মনিরুল হক সাহেব যে মন্তব্যটা করেছেন, আমার কাছে ওটাকে অনেক ডিপ মনে হয়েছে। এখানে উনি আসলে বেসিকলি উনি যে বিষয়টা এনেছেন সেটা গভর্নেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সির বিষয়টা এনেছেন। আপনি দেখবেন যে আম, রাষ্ট্রের যে সকল নাগরিক, হ্যাঁ, সকল নাগরিকের একটা ইউনিফাইড আইডেন্টিটির নীতির ভিত্তিতে আমরা আসলে আম, চলি। যে কোনো স্টেট, যে কোনো রাষ্ট্রে, যেমন ধরেন আপনার আপনার পাসপোর্ট পেতে হলে আপনার ছবি তুলতে হয়, তাই না? পাসপোর্টের জন্য, পাসপোর্ট ভিসার জন্য ছবি তুলতে হয়। এছাড়া তাকে আইডেন্টিফাই করা সম্ভব না, তাই না? মানুষকে তো জি আইডেন্টিফাই করতে হবে যে সে ব্যক্তিটা কে। জি। তারপরে দেখবেন যে আমাদের যে ন্যাশনাল আইডির জন্য আমাদের ছবি তুলতে হয় এবং একটা নির্দিষ্ট ভাবে বসতে হয়। আমি যখন এই বেইজিং এ আসি, আমার কিন্তু এই কান দেখিয়ে ছবি তুলতে হয়েছে। আজকেও আমি একটা ব্যাংকে গিয়েছি, আমার কানটা দেখিয়ে ছবি তুলতে তুলতে হয়েছে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এখন ইন্টারন্যাশনাল ল, এবং হজে যখন আপনি যাবেন, হজে যেতে হলেও আপনার সেম ভাবে ছবি তুলতে হবে। আপনি কে, যেমন ধরেন হজে গিয়ে অনেক হাজিরা কিন্তু মারা যায়। এখন ওই ব্যক্তিকে যদি কোনোভাবেই আইডেন্টিফাই না করতে পারে কে মারা গেছে, সেটা তো শনাক্ত করতে হবে। মারা যাওয়ার পরেও তো তার ফেসটা দেখতে হবে। পৃথিবীতে কি এমন কোনো নিয়ম আছে যে ব্যক্তির একজন মানুষ, একটা হিউম্যান বিং এর ফেসটা কোনোদিনই কেউ দেখতে পারবে না? এই নিয়ম তো আপনার কোনো রিলিজিয়াস বুকে আছে বলে আমার মনে হয় না। মানে আমি নিজে পড়েছি, আমার কাছে মনে হয়নি যে আছে। তো এখন
এখানে ব্যক্তির আইডেন্টিফিকেশনের প্রশ্নটা উনি তুলেছে বেসিকলি, যেটা আমার মনে হয়েছে জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে যে নারীরা আপনার প্রতিবাদ করেছিল যে তারা শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে চায়, তারা ফেস দেখাবে না। এখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিফাই করলেন, কিন্তু ফেসিয়াল আইডেন্টিফিকেশনও সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই না? এই জন্য দেখবেন যে আজকাল মোবাইল ফোনে বিভিন্ন পদ্ধতিতে আমরা মানে লগ ইন করতে পারি। হ্যাঁ, আপনার ফেসিয়াল আইডেন্টিফিকেশন হয়, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন হয়। ড্রাইভিং লাইসেন্স যদি করে, এখন দেখেন সৌদি আরবে তো রিসেন্টলি নারীদের ড্রাইভিং এর পারমিশন দিয়েছে না? তাহলে সেখানে আপনি যদি ড্রাইভ কে করছে, আপনার আইডেন্টিফিকেশন লাগবে না? আপনার চেহারাটা তো দেখতে হবে যে এই একটা অ্যাক্সিডেন্ট হলো বা একজনকে মেরে দিল, সে ওভার স্পিড করলো, কি করলো। ব্যাংকিং এর ক্ষেত্রে তো আমি বলেছি আর্থিক লেনদেনে আপনার আইডেন্টিফিকেশন অবশ্যই দরকার আছে। না হয় আপনি একজন ব্যক্তি যদি আপনার মানি লন্ডারিং বা এই ধরনের সাথে যুক্ত হয়, তার চেহারা দেখা যায় না, সে মেয়ে না ছেলে বোঝা যায় না। অধিকাংশ সময় আপনি দেখবেন বোরকা পরে শপ লিফটিং করে, কিন্তু ধরা পড়লে অনেক সময় দেখা গেছে ছেলেরাও আছে ভেতরে। আম, ছিনতাই ডাকাতিও ওই যে বোরকা পরে করছে, কারণ মুখটা পুরো ঢেকে তারপর করছে। ওই যে কিছুদিন আগে একটা একদম মা মেয়েকে মেরে চলে গেল, সেখানেও কিন্তু ফেস আইডেন্টিফাই করা যায় না শুরুতে। হ্যাঁ, এর কারণ হচ্ছে গিয়ে যে আপনার তার চেহারাটা দেখা যায় না। তো এই যে এটা কিন্তু ক্রিমিনালরাও এই সুযোগটা নিয়ে নেয়। এই যে এই ব্যাপারটা যে আপনি ধর্মীয় পোশাক পরেন, ফুল রেসপেক্ট থাকবে সবার, কিন্তু আপনার যে ফেসিয়াল যে আইডেন্টিফিকেশন সেটা খুবই দরকার। এরপরে ওই যে জাহাঙ্গীরনগরে মনে হয় পরীক্ষার নিয়ে, বা ঢাকা ইউনিভার্সিটি এইসব জায়গায় পরীক্ষার হল নিয়ে ঝামেলা হয়েছিল, যে পরীক্ষার হলে তারা মানে ফেসিয়াল আইডেন্টিফিকেশন করতে দিবে না। এখন আপনি দেখেন আমার স্টুডেন্ট কে, আমার স্টুডেন্টই যে পরীক্ষা দিচ্ছে, কানে কোনো ডিভাইস আছে কিনা। যেমন আমরা পরীক্ষার সময় কান চেক করি, কানে তো ডিভাইস ছোট্ট একটা ইয়ারবাড দিয়ে করা যায়, মানে আপনার পরীক্ষা দেয়া যায়, নকল করা যায়, তাই না? তার মানে ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, আমার স্টুডেন্টকে তাকে চিহ্নিত করতে হবে। তাহলে এই ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা আমি জানি না সংসদ কিভাবে সেটাকে এক্সপাঞ্জ করলো, বা সংসদ সেটাকে নিয়ে এত সিরিয়াসলি, এটাকে আরো সুন্দর একটা জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যেত। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি একেবারেই মনে করি না যে এই ব্যাপারটা উনি কারো ব্যক্তি স্বাধীনতায় বা কারো পোশাকের স্বাধীনতায় আসলে হস্তক্ষেপ করেছে। তার মানে আমরা কিন্তু কোয়েশ্চেনটা করতে পারি যে আম, যদি মানে ইউনিফাইড একটা আইডেন্টিফিকেশন সরকার বা সারা পৃথিবী করে থাকে, যে আপনার ফেসকে দেখাতে হবে পাসপোর্ট তুলতে গেলে বা এসব জায়গাতে, তাহলে যারা সংসদে আছে উনি কি বলেছেন দেখেন। উনি কি বলেছেন যে এখানে যে নারীরা আছেন সেই নারীরা বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন এই দেশের জন্য তারা কিছু করতে চায়। আমি প্যারাফ্রেজ করে বলছি আমার মতো করে, যে তারা দেশের জন্য কিছু করতে চাচ্ছে। এখন দেশের জন্য যে করতে চাচ্ছে, তাহলে কে করছে এটা তো আমার বুঝতে হবে। কথাটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি? ধরেন আমি প্রমিস করছি যে আই এম গোয়িং টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, মানে আপনি আমাকে দেখছেনই না, আমি করছি না অন্য কেউ করছে, এখানে আসলে কে বসে আছে, এই আইডেন্টিফিকেশনটা সংসদের প্রয়োজন কিনা সেটা কিন্তু সংসদকে আর ভেবে দেখতে হবে, এবং বিরোধী দলকেও এই ব্যাপারটা খুব ডিপলি ভাবতে হবে। ওনারা সব ব্যাপারে খুব সেন্সিটিভিটি দেখায়, যে এই ইসলামের এগেনস্টে চলে গেছে। উনি তো ইসলামের এগেনস্টে কিছু বলেনি, উনি বলেছেন আইডেন্টিফিকেশনের এগেনস্টে, যে মানে আমার জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধির তো এই বাধ্যবাধকতার ঊর্ধ্বে না, ঊর্ধ্বে আপনি বলেন। আচ্ছা, আমি এখন অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, এটা অনেকটা আপনারই প্রসঙ্গ। আর হচ্ছে আপনি নিজে দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কিছু চিন্তা ভাবনা আছে। আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ, উনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো যে আমাদের দেশে উনি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন, আমাদের শিক্ষা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। এবং উনি তুলনা করে বলেছেন যে আমাদের উচ্চ মাধ্যমিক যে লেভেল আছে, এটা সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর সঙ্গে তুলনা করা হয়। এই এই যে মন্তব্যটা উনি করেছেন, আমি আসলে ঠিক বুঝতে পারিনি উনি আসলে কিভাবে মন্তব্য করেন, কোন অর্থ করলেন।
মানে আমাদের উচ্চ মাধ্যমিক, সিঙ্গাপুরের 6, আপনি কি বুঝেন ব্যাপারটা কিছু? আম, এখন বিভিন্ন কারিকুলাম বিভিন্নভাবে কাজ করে। উনি কেন এই কথা বলেছেন সেটা উনি ভালো জানেন, তবে আমি যতটুকু বলতে পারি যে এটা একটা হেস্টি জেনারেলাইজেশন। আমাদের দেশের স্টুডেন্টরা অত্যন্ত মেধাবী। আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে গিয়ে আম, যে কারিকুলাম বারবার পরিবর্তন হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কারিকুলাম, যেই মানে ডিজাইন করা, আমি এই কথা বারবার আপনাকে বলেছি, স্কিল বেসড না, অ্যাক্টিভিটি বেসড না। এখানে টিচার কথা বলে, টিচার পড়ায়, টিটিটি যেটা টিচার স্টকিং টাইম হচ্ছে লঙ্গার, আর স্টুডেন্টস অ্যাক্টিভিটি নাই যেখানে। আম, এবং স্টুডেন্টদেরকে দিয়ে হ্যান্ড অন কিছু করায় না, যেটা আমরা করাই, যে স্টুডেন্টদেরকে দিয়ে হাতে কলমে কাজ করায়। তো আপনি যখন আপনার স্টুডেন্টকে দিয়ে হাতে কলমে কাজ করাবেন, তখন আপনার ওই ববি হাজ্জাজ যে মন্তব্য করেছেন ওই মন্তব্য তো প্রশ্নই আসে না। ওই মন্তব্য করার তো কোনো জায়গাটাই আর থাকে না। তাহলে প্রবলেমটা হচ্ছে সিস্টেমে। আপনি কেন স্টুডেন্টদের দোষ দিচ্ছেন? আপনি আপনাদের টিচারকে ঠিক করেন। আপনার টিচারকে শেখান স্কিল বেসড এডুকেশন কিভাবে পড়াতে হয়, স্কিল বেসড লার্নিংগুলো কিভাবে ডেলিভার করতে হয়। তাহলে আমাদের কারিকুলামকে ঢেলে না সাজিয়ে সেখানে স্টুডেন্টদের মান যে তারা 6-এর সমান, এই কথাটা একেবারেই আর কি আপনার এক ধরনের এপিস্টেমিক ভায়োলেন্স উনি করেছে। যেমন ধরেন ইউকের, আমার বাচ্চাটা ইউকে পড়েছে, আমি ইউকে ন্যাশনাল কারিকুলাম পড়িয়েছি, ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম আমি পড়িয়েছি দীর্ঘদিন, ক্যানেডিয়ান কারিকুলাম পড়িয়েছি। ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামে বা ক্যানেডিয়ান কারিকুলামে যে অঙ্ক, যে একটু খেয়াল করে শোনেন, যে ম্যাথ বাচ্চারা হচ্ছে মানে 7-এ পড়ে, 7-এ করে, সেই ম্যাথ বাংলাদেশে 5-এ বাচ্চারা পারে। মানে বিদেশের কারিকুলামগুলি আসলে অনেক সহজ। উনি হয়তো প্রাইমারি সেকেন্ডারি স্কুলিং এর সাথে যুক্ত না, উনি এখানে কখনো কাজ করে না। দেখেন মাসুদ ভাই, আপনি একটা কাজ প্র্যাকটিক্যালি করেছেন আর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আপনি যে কোনো কথা বলে দিতে পারেন যে আমাদের শিক্ষার মান খারাপ। সত্যি আমাদের শিক্ষার মান খারাপ, আই এগ্রি। সেটা তো আপনারা ডিজাইন করেছেন, সেটাকে আগে যেভাবে প্রবলেম ছিল সেটাকে আপনারা রিশেপ করবেন, কিন্তু না জেনে তো এভাবে বলা উচিত না। বিদেশের লেসন স্টাইল, লার্নিং মেথড অনেক সহজ। ফিনল্যান্ডের মডেলে, আপনার জাপানিজ মডেলে 5 পর্যন্ত তো কোনো পরীক্ষাই নাই। ফিনল্যান্ডে আপনার বাচ্চারা খেলাধুলা করে শেখে সারা, এবং আপনার এখানে একাডেমিক টাইম খুবই কম। আমি যে রাশিয়াতে পড়িয়েছি, আমাদের মাত্র 3টা একাডেমিক আওয়ার, 3টা ক্লাস হয় একাডেমিক, আর বাকি সবই হচ্ছে ইসিএ, পিই, এগুলি ধরেন গিটার, এই যে হ্যান্ড অন ওর অ্যাক্টিভিটি বেস, ডান্স করছে, গিটার শিখছে, কেউ পিয়ানো শিখছে। এগুলি একদম জেনুইন। যে মানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়িয়েছি, আমার যে সাবজেক্টের যে গুরুত্ব, সমান গুরুত্ব পিয়ানো লেসনের। কারণ একটা বাচ্চা যে কোনো আবার যে 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 পিই ফিজিক্যাল এডুকেশন যে খেলছে, যে সেটাও সমান গুরুত্বপূর্ণ। তো এখানে এখানে কিন্তু ওরকম যে 6-এ পড়া বাচ্চা বাংলাদেশের, বরঞ্চ বাংলাদেশের যে উচ্চ মাধ্যমিকের বাচ্চা, সে পড়াশুনো অনেক বেশি শেখে, সে অনেক বেশি মুখস্থ করে, সে আরো অনেক বেশি ভাস্ট আর কি ইয়ের সাথে এক্সপোজড হয়, মানে লেসন্সের সাথে এক্সপোজড হয়। কিন্তু বিদেশে মানে আপনার বেশিরভাগই এই যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ায় এত চাপ নাই তো। আমি নিজে, আপনি দেখছেন চাক্ষুষ যে আমি কতগুলি দেশে আমি পড়িয়েছি, কতগুলি কারিকুলামে পড়িয়েছি। আমি বাংলাদেশে যখন পড়িয়েছি, দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট। আপনি আপনার বাচ্চাদেরকে তার এইজ গ্রুপ,
তার বয়সের থেকে বেশি কঠিন বেশি জটিল অঙ্ক দিয়ে দেবেন আর আপনি আশা করবেন আপনার বাচ্চা পারবে। আপনার বাচ্চাকে স্কিল শেখান, স্টুডেন্টদেরকে টিচারদেরকে ট্রেনিং করান। এটা তো বাচ্চার দোষ না, বাচ্চা থাকে কাদামাটির মতো, তাকে আপনি মোল্ড করতে পারবেন, তাকে যেভাবে গড়বেন সে সেভাবে গড়বে। জাতির যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব তো আমাদের শিক্ষকদের। আমার স্টুডেন্ট যদি কিছু না পারে অ্যাভারেজে, ধরেন প্রায়, এখানে উনি বলছে সবার কথা, তার মানে সবাই যদি না পারে, তার মানে দোষটা কিন্তু শিক্ষকদের ঘাড়ে বর্তায়, শিক্ষার যে মান সেটার ঘাড়ে বর্তায়, সিস্টেমে বর্তায়। সুতরাং বাচ্চাদের দোষ দিক আপনি কখনো বলতে পারবেন না আপনার স্টুডেন্ট ইজ এ ব্যাড স্টুডেন্ট। স্টুডেন্ট কখনো ব্যাড হয় না। ইউ ক্যান হ্যাভ এ ব্যাড টিচার, ইউ ক্যান নেভার হ্যাভ এ ব্যাড স্টুডেন্ট। এইটা সম্ভব না। এই এই কথাগুলি বলে বলে বাচ্চাদের মোরালিটি ভেঙে দিয়েছে। বরঞ্চ আপনি দেখেন সিঙ্গাপুরিয়ান কারিকুলাম, যে কারিকুলামের কথা বলা হচ্ছে আরো প্লেন, আরো সহজ, আরো আপনার হেলদি। কিন্তু আমরা তো একটা কম্পিটিটিভ কারিকুলামে, আমাদের তো মুখস্থ নির্ভর একটা কারিকুলাম, পরীক্ষা নির্ভর কারিকুলাম। এখানে বাচ্চাদেরকে অ্যাসেস করার সিস্টেমই তো ভিন্ন। সারা বছর বসে একটা পরীক্ষা দিয়ে বাচ্চাকে আপনি, দুইটা পরীক্ষা দিয়ে বাচ্চাকে আপনি অ্যাসেস করলেন, দুইটা না, আপনার মিড টার্ম যে পরীক্ষাটা হয় ওইটার মার্কস কিন্তু ফাইনাল পরীক্ষায় অ্যাড করে না। কি পরিমাণ সমস্যা মাসুদ ভাই আপনি চিন্তা করেন। একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় সে কি মার্কস পেয়েছে ওইটার ভিত্তিতে আপনি তাকে অ্যাসেস করছেন। এখানে তো ভয়ঙ্কর সমস্যায় পরিপূর্ণ। বাচ্চাদের ঘাড়ে, বাচ্চার ওজনের থেকে আপনি বাচ্চার বই, আপনি বাচ্চার ব্যাগটা বড়, বাচ্চা কুঁজো হয়ে যায়, বাচ্চা কোচিং সেন্টারে পাঠানো হয়। এই কারিকুলামে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে স্কুলে কোনো কিছু শেখানো হয় না। স্কুলে টিচাররা পড়া দেয়, আর পড়াটা মুখস্থ করে আসে বাচ্চাটা হচ্ছে কোচিংয়ে যে বা প্রাইভেট টিউটরের কাছে। টিউটর ছাড়া বাচ্চা ভালো করতে পারে? টিউটরিং কেন্দ্রিক। তার মানে তারপরে আবার নতুন ওই যে ভর্তি পরীক্ষা প্রবর্তন করেছে, ইয়ে বাদ দিয়ে। তো এই অল টুগেদার তারা তো আরো জটিল করছে দিন দিন। কই এইগুলিকে তো সহজ করছে না। পরীক্ষার সিস্টেমটা সহজ করুক, এই যে তিনটা টার্ম, চারটা টার্ম করুক। ব্রিটিশ ন্যাশনাল কারিকুলামে চারটা টার্ম, এবং চারোটা টার্মের যে রেজাল্ট সেটাকে আপনি কম্বাইন করে করেন, বাচ্চাটা ভালো করবে, ভালো শিখবে, তার প্রেশার কমে যাবে। তাকে আপনি মুখস্থ নির্ভর শিক্ষা কারিকুলামে কেন ফেলে রেখেছেন? তাকে কেন একটা পরীক্ষা দিতে হবে? সে কেন কোচিং এ যাবে? এই যে জামাতের কোচিং সেন্টারগুলি বন্ধ করছে না কেন? এই এই যে কোচিং সেন্টারগুলি, এখানে তো দলের ক্যাডার প্রডিউস করে। এখানে তো বাচ্চাদের ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয় যে সে কোন দল করবে, কোন পার্টি টার্টি করবে। এখানে তো পলিটিশিয়ান এবং পলিটিশিয়ানদের ক্যাডার তৈরি হয়। তো এই ধরনের বিষয়গুলিকে বন্ধ না করে এই যে এভাবে তুলনা করা, আমি আই ডোন্ট থিঙ্ক, মানে আমি ওনার সম্পর্কে এর আগেও বলেছি, প্রাইমারি স্কুলিং এর জন্য উনি ইউনিভার্সিটিতে ভালো করবেন, কারণ ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন, ওটা ওনার এক্সপেরিয়েন্সের পার্ট। ওনার কিন্তু স্কুল এক্সপেরিয়েন্সের পার্ট না। যার পার্ট, যে কখনোই স্কুল নিয়ে কাজ করেনি, কারিকুলাম নিয়ে কাজ করেনি, হয়তো এখন উনি অভিজ্ঞতা অর্জন করছেন, কিন্তু ওনার কিন্তু প্রিভিয়াসলি এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওনার লার্নিং এবং আন্ডারস্ট্যান্ডিং এবং অভিজ্ঞতা। ওনার প্রাইমারি স্কুল রিলেটেড অনেকগুলো কারিকুলামে যদি কাজ করতো, আমি বলবো আবারও আমার মতো অনেকগুলি কারিকুলাম যদি উনি পড়াতেন, দেন উনি কম্পেয়ারটা করতে পারতেন। উনি, আমার মনে হয় না উনি সিঙ্গাপুরে পড়িয়েছেন। উনি কি সিঙ্গাপুরে পড়িয়েছেন? তাহলে উনি কম্পেয়ার করতে পারতেন। আই ফুললি ডিসএগ্রি। এবং এইভাবে বাচ্চাদেরকে তাদের মোরাল ভেঙে দিতে হয় না, কনফিডেন্স ভেঙে দিতে হয় না, বরঞ্চ দায়ী করেন আপনি সিস্টেমকে, এবং সিস্টেমটাকে ডেভেলপ করেন। বাচ্চারা অনেক ভালো করবে, বাচ্চাদের প্রতিভা আছে, পৃথিবীর সব বাচ্চা প্রতিভাবান। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাহিদ আক্তার। আমরা আশা করব ববি হাজার নাহিদ আক্তারের এই পরামর্শ গ্রহণ করবেন, এবং আমার কাছেও তাই। কিন্তু আমি ওনার এই বক্তব্যের সঙ্গে আসলে একদমই একমত না যে সিঙ্গাপুরের ক্লাস 6 আমাদের ক্লাস 11-এর সমান। দেখেন, কাঠামোগতভাবে আর 10টা বাজেটের মতন এই বাজেটও আগের মতোই হয়েছে, তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। তবে নতুন সরকার 20 বছর পরে বিএনপি তার বাজেট দিয়েছে, ফলে তার একটা জনতুষ্টির চেষ্টা আছে। আপনি দেখেছেন জনকল্যাণমুখী অনেকগুলো প্রকল্প আছে, তার মধ্যে
বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে তার অনেক বরাদ্দ বেড়েছে। তার একটা চেষ্টা আছে যে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা বজায় আনা, যেটা অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আহ চতুর্থ বছরে গিয়ে তিনি সেটা দেখতে পাবেন, মানুষদের সেটা দেখতে পাবে। কিন্তু এই বাজেটের যে দুর্বলতাগুলো আমার কাছে চোখে পড়েছে সেটা হলো 9,38,000 কোটি টাকা এই বাজেট। এই বাজেটটাকে সবাই বলছে খুব এম্বিশাস বাজেট, যে অনেক বড় বাজেট, কিন্তু বাস্তবে এই বাজেটটিও বড় নয়। আপনি জিডিপির আকারে যদি রাষ্ট্রীয় ব্যয় চিন্তা করেন তাহলে মাত্র 13%, অর্থাৎ আমাদের যেখানে দরকার 30%-এর মতন, সেখানে আমরা 34%, কেউ কেউ বলে, সেখানে আমরা মাত্র করতে পারছি 13%। আমাদের দীর্ঘদিনের একটা লক্ষ্য ছিল এটাকে 20-21% নিয়ে যাওয়া, সেটা আজ পর্যন্ত আমরা পারিনি, এবং এই বাজেটেও সেই লক্ষ্যমাত্রাটা হয়নি। এবং এই যে জিডিপির আকারে বাজেটের আকার জিডিপির তুলনায়, এটা কিন্তু ভুটানেরও নিচে, দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, এমনকি ভুটানেরও নিচে, পাকিস্তানও আমাদের চেয়ে বেশি করে। আরেকটি হলো বাজেটের যে রাজস্ব লক্ষ্যমাত্রা 7,00,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা, এটি কোনোভাবেই যে আদায় হবে না সেটা নিশ্চিত জেনেই কিন্তু এই লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে। এবং বর্তমান যেটি চলতি অর্থ বছর যেটি, সেখানে মাত্র 4,00,000 কোটি টাকা আদায় হয়েছে। এখন বর্তমান বছরে যদি 4,00,000 কোটি টাকা হয়, আগামী বছরে সেটা 7,00,000 কোটি টাকা হয়ে যাবে, সেটা নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল কোনো কিছু হবে না, স্বাভাবিক কারণে এখানে পিছিয়ে পড়ে। এবং মাসুদ কামাল ভাই, আপনার মাধ্যমে একটা কথা বলি যেটা খুব বলে না কখনো। প্রতি বছর এনবিআর এর জন্য একটা রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়, পরবর্তীতে সেটা সংশোধন করা হয়, সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না। আপনি খেয়াল করে দেখেন এই বিষয়টা কোথাও কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই। কেন বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হলো, কেন সে সংশোধন করলো, এবং সেটা যে সে পারলো না, এই জন্য তাকে কিন্তু কোথাও জবাবদিহিতা করতে হয় না। পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা নেই, এমপিরা এটা প্রশ্ন তোলে না, এবং প্রত্যেকবারই বিশাল এক লক্ষ্যমাত্রা দিচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জন না করার কারণেই বাজেট শেষ পর্যন্ত জনগণের জন্য তেমন কিছু আসলে ফলাফল আনবে না। আর একটা বাজেটটা খুব নিপীড়নমূলক একটা রাজস্ব কাঠামোর উপরে নির্মিত, একটা পরোক্ষ কর নির্ভর বাজেট। পরোক্ষ কর মানে আপনি ভ্যাট এর মাধ্যমে বেশি টাকা আদায় করছেন। ভ্যাটের সমস্যাটা হলো মাসুদ কামাল একটা মগ কিনলে যে টাকা ভ্যাট দিচ্ছে, রাস্তার রিক্সাওয়ালা সেই মগটা কিনলে একই ভ্যাট দিচ্ছে। এবং এই যে পরোক্ষ কর, এটির মাধ্যমে পুরো জনগণকে একটা জালের বিস্তারে আটকে ফেলা হয়েছে। কিন্তু প্রত্যক্ষ কর, যারা সত্যিকারের ট্যাক্স দিতে পারে, 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1% লোক ট্যাক্স দিচ্ছে, তাদের ট্যাক্সটা কম হওয়াতে আমার ট্যাক্স জিডিপি রেশিও এখন আফ্রিকার চেয়েও কমে গেছে, দক্ষিণ এশিয়ার তো সর্বনিম্নেই। সুতরাং বাজেট এটিকেও কোনোভাবে অ্যাড্রেস করে নাই যে কর কিভাবে আসবে, প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবে। কর জাল বিস্তার করছে, এবং সেটা শেষ পর্যন্ত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের ঘাড়ে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে, কারণ পরোক্ষ করের বিস্তারটাই বেশি। বাজেটের আরেকটি হলো যে ক্ষুদ্র 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 বেশ কিছু ভালো প্রকল্প অগ্রাধিকার করা হয়েছে, এটি আমি মনে করি যে খুবই ভালো। বাজেটের আরেকটা দিক হলো যে বাজেট বেশ কিছু ছোট ছোট প্রকল্প হাতে নিয়েছে দরিদ্র মানুষের জন্য, সেটাও বেশ ভালো। কিন্তু ঝামেলা যেটা হয়েছে যে সেটা হলো যে বাজেট আসলে শেষ পর্যন্ত আমাদেরকে তেমন কিছু কেন দিতে পারছে না, তার কারণটা হলো যে এই বাজেটটা আমলাতন্ত্র নির্ভরতা, এবং দেখেন বাজেটের প্রায় 46% মানে 50% চলে যাচ্ছে পরিচালন ব্যয়, অর্থাৎ আমলাদের বেতন ভাতা ইত্যাদি খাতে চলে যাচ্ছে, এবং সেটা থেকে বের হওয়ার কোন রাস্তা আমার কাছে মনে হয় না যে আমরা এই বাজেটে কোনো দিক নির্দেশনা আছে। তারপরেও আমরা বলবো নতুন সরকার, তার একটা বাজেট এসেছে এবং অনেকগুলো জনকল্যাণমুখী পদক্ষেপের চেষ্টা আছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটে যদি অর্থনৈতিক খাতে শৃঙ্খলা বজায় করতে পারে এবং পেরিফেরি খাত যেগুলো, বিশেষ করে ব্যাংকিং খাতে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, কারণ বাজেটের প্রায় 50% কিন্তু ব্যাংকিং খাত নির্ভর, এবং 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকেই নিতে হবে। সব মিলিয়ে বাজেটে প্রত্যাশার জায়গা অনেক, কিন্তু সক্ষমতার জায়গা সাংঘাতিকভাবে সীমিত। জি, আমি এখন একটু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের যে মূল্যায়ন, সেই ব্যাপারে আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। যেমন জামাতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি একটা কথা বলেছেন যে এই প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বিদেশি ঋণ নির্ভর ও লুটপাটের বাজেট। এই লুটপাটের বাজেট, এই শব্দটা কিন্তু আমরা বহু বছর ধরে শুনে আসছি, যে বিরোধী দল যারা আছেন তারা তাদের বিশ্লেষণে এই কথাটা বলবেন,
যে লুটপাটের বাজেট। তো আপনি এই 3টা পয়েন্টে, যে উচ্চাভিলাষী, বিদেশি ঋণ নির্ভর ও লুটপাটের বাজেট, এটা একটু ব্যাখ্যা করবেন? লুটপাট কথাটা রাজনৈতিক বক্তব্য আমার কাছে যেটা মনে হয়। ওনারা কোন কারণে এটি বলেছেন, বাজেটে লুটপাটের কোনো চিহ্ন আমি সেভাবে দেখতে পাইনি। কিন্তু বাজেট উচ্চাভিলাষী। আমাদের বর্তমান কাঠামো অনুযায়ী রাজস্ব যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এই বাজেট উচ্চাভিলাষী। এবং 3 লাখ কোটি টাকার যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে, সেখানে 1.5 লাখ কোটি টাকার মতন থোক বরাদ্দ রাখা হয়েছে। সম্ভবত গোলাম পারওয়ার সেটাকে লুটপাট হিসেবে চিহ্নিত করেছেন, কারণ এই জায়গাগুলো সেইভাবে স্বচ্ছ থাকে না। অর্থাৎ থোক বরাদ্দ যে সরাসরি সরকারের নিজের কেন্দ্রের হাতে সীমাবদ্ধ থাকে, এবং আনএপ্রুভ প্রজেক্ট, যেটাকে অননুমোদিত প্রকল্প, সেগুলো খাতে অনেক বরাদ্দ চলে যায়। সম্ভবত উনি সেটাকে মিন করেছেন। গোলাম পারওয়াররা যেই কথাগুলো বলেন, তারা কিন্তু কাঠামোগত সংস্কারের কথাও বলেন না। একটা অদ্ভুত ব্যাপার হলো, রাজস্ব বাজেট সংসদে আলোচনা হয়, উন্নয়ন বাজেট কিন্তু সংসদে আলোচনাও হয় না। আর কোনো আলোচনা ছাড়া সেই টেবল শুধুমাত্র দেওয়া হয় এমপিদেরকে। বাজেটে আমার কাছে মনে হয় এটা আরেকটা দুর্বলতা, যেটি জনগণের জন্য ব্যয় হচ্ছে। কারণ রাজস্ব খাত তো চলে যাচ্ছে বেতন ভাতাতে, উন্নয়নটা হলো মানুষের জন্য, সেটাই কিন্তু আলোচনা হচ্ছে না সংসদে। এই পরিবর্তনটাও তো, এই সংস্কৃতির পরিবর্তনটাও তো আমরা এবার আশা করেছিলাম, যেহেতু একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। গোলাম পারওয়াররা কিন্তু সেটা বলেন না যে আমরা উন্নয়ন বাজেট সংসদে আলোচনা করতে চাই, খোলামেলা আলোচনা করতে চাই। ওনারাও কাঠামোর বাইরে যান না। আরেকটা হলো উচ্চাভিলাষী। আমরাও বলছি উচ্চাভিলাষী, কারণ সক্ষমতার জায়গা থেকে উচ্চাভিলাষী, এটা অর্থনীতিবিদরাও বলেছে। ঋণের নির্ভরতা বাজেটে থাকবে, এবং আমাকে দেখতে হবে যে ডেফিসিট 5%-এর বেশি জিডিপিতে যাচ্ছে কিনা। এই সরকার সেটাকে 3.5% মতন মানে লক্ষ্যমাত্রা স্থির করেছে। যদি 5% হয়, সেটা বড় ধরনের সমস্যা তৈরি করবে বলে আমরা মনে করি না, কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ড এটা অ্যাকসেপ্টেবল। তবে ঋণ তো নিতে হবে, ডেট সার্ভিসিং দিতে হবে। আপনি নিশ্চয়ই অর্থমন্ত্রীর বক্তব্য খেয়াল করেছেন, চলতি অর্থ বছরে 1 লাখ কোটি টাকার বেশি কিন্তু ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে। ঋণ তো নিতেই হয়, ঋণের সুদ পরিশোধ করা যে কত বড় একটা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেখানে যদি অর্থনীতিতে কাঙ্ক্ষিত সাফল্য না আসে, আপনার শিল্প খাত, আপনার সেবা খাত, এগুলো যদি পারফর্ম না করে, শেষ পর্যন্ত কিন্তু কর্মসংস্থান হবে না, ব্যক্তি খাতের বিকাশও ঘটবে না। এবং বর্তমানে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ মাত্র 4% নেমে এসছে, যেটা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। গোলাম পারওয়ার সাহেব সেটাই বলতে চেয়েছেন যে বেশি বৈদেশিক ঋণ নির্ভর হওয়ার কারণে, ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ার কারণে ব্যক্তি খাত প্রভাবিত হবে নেতিবাচক ভাবে। তাতে কর্মসংস্থান এবং সম্পদ সৃষ্টিতে এই বাজেট তেমন একটা ভূমিকা রাখতে পারবে না। আরেকজন বিরোধী দলীয় নেতা, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, তিনি একটা কথা বলেছেন, বেশ মুখরোচক কথা, যে এই বাজেট চানাচুরের মতো খেতে মজা, কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। মানে অর্থনৈতিক সংস্কার এই বাজেট দ্বারা সম্ভব হবে না, এ ধরনের কিছু কথা বলেছেন। আবার বাম সংগঠনগুলো দেখলাম, বাম ছাত্র সংগঠনগুলো বলেছে যে এই বাজেটে নাকি বরাবরের মতো শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই দুটো মন্তব্যের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? শিক্ষা খাতে কিন্তু এই প্রথম বেশি বরাদ্দ হয়েছে, 1%-এর বেশি গেছে, এবং এই সরকারি এই বাজেটেই সেটা করেছে। কিন্তু স্বাস্থ্য খাতেও বাজেট বেড়েছে। আমি বাম ছাত্র সংগঠনগুলোর আলোচনা থেকে প্রথমটা করি, তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা ঠিকই বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা একসময় বলতাম বাজেটের 8% দিতে হবে, কিন্তু বাস্তবতা হলো সেটা দেওয়া যাচ্ছে না। আরেকটা বড় বাস্তবতা হলো, যেটুকু দেওয়া হয় কামাল ভাই, সেটাও বাস্তবায়ন হয় না। বছর শেষে দেখা যায় সেখানে স্বাস্থ্য খাতে বিশেষ করে একটা বড় অংশ সিস্টেম লস হয়, এবং আপনি জানেন সিস্টেম লস মানেই হলো দুর্নীতি। এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি দূর না করে বাজেট বাড়ালে কিন্তু কোনো কাঙ্ক্ষিত ফল আসবে না। অবকাঠামোগত দিক থেকে চিন্তা করলে আমাদের কিন্তু গ্রামীণ পর্যায় পর্যন্ত অবকাঠামো আছে। কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া আমাদের মতন স্বাস্থ্য অবকাঠামো খুব কম দেশেরই আছে, কিন্তু স্বাস্থ্য সেবা কিন্তু সেখানে নাই। স্বাস্থ্য সেবার জায়গাটা যদি নিশ্চিত করা যায় শুধু বাজেট বাড়িয়ে, এটা আসলে ঠিক করা যাবে না। শিক্ষাক্ষেত্রেও তাই, ফেসিলিটিস ডিপার্টমেন্ট অনেক স্কুল করছে। আপনি গ্রামে গঞ্জে গেলেই দেখবেন প্রচুর স্কুল করা হয়েছে, এবং সুন্দর বিল্ডিং গুলো খুব সুন্দর দেখতে, কিন্তু ছাত্র নাই, শিক্ষক নাই পর্যাপ্ত পরিমাণে। উদ্বেগের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে সরকারকে কিন্তু এগুলো ঠিক করতে হবে। সম্প্রতি আমি একটা রিপোর্টে দেখেছি, এমন স্কুল আছে মাত্র 16 জন ছাত্র, অথচ বিশাল এক বিল্ডিং। যে ছাত্র পাচ্ছে না কেন স্কুলগুলো, সরকারি বেসরকারি বা এমপিওভুক্ত স্কুলগুলো,
ফেসিলিটিস বিভাগটা ঠিকই তৈরি করছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে ঠিকই, কিন্তু কোয়ালিটি বাজেট দিতে হবে। বাজেট দিলাম আর বাজেট ল্যাপস হয়ে গেল, সেটা আমার কাছে মনে হয়। আর আমাদের কাছে বাজেট মানেই হয়ে গেছে কি, উন্নয়ন মানেই শুধু বিল্ডিং বানানো, অবকাঠামো বানানো। কিন্তু বাজেট তো আসলে শেষ পর্যন্ত দিন শেষে মানুষের জন্য, মানুষের উন্নয়নে সেটা কবে কতটুকু কাজে লাগছে। আজকে হামে শিশু মারা যাচ্ছে, মফস্বলে কোথাও আইসিইউ পাচ্ছে না, তাহলে আমি এত বছর যে বরাদ্দ দিলাম সেটা কোন কাজে লাগলো? মফস্বল এলাকাগুলোতে আইসিইউ নাই কেন? এখন সরকার, নতুন সরকার 10টি নতুন আইসিইউ চালু করতে যাচ্ছে, যেটা আজকে থেকে চালু হবে। আমি তো মনে করি প্রতিটি জেলায় অসংখ্য আইসিইউ থাকা দরকার, কারণ আমরা খুবই ঝুঁকির মধ্যে থাকি কোনো না কোনো, বিশেষ করে দরিদ্র মানুষ। এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটাকে গ্লোবালি চিহ্নিত করা হয় স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনি জানেন আপনার আমার পকেট থেকে, সাধারণ মানুষের পকেট থেকে, এবং দিনহীন মানুষ, সে যদি ঢাকা মেডিকেল কলেজ যায়, 70 টাকা, মানে 100 টাকা খরচ হলে 70 টাকা তার পকেট থেকে যায়। অথচ আমরা বলছি ফ্রি চিকিৎসা, সরকারি হাসপাতালে নাকি ফ্রি চিকিৎসা, অথচ এটা 70% মানুষ নিজে দেয়। বাংলাদেশের মতো এত বেশি নিজে স্বাস্থ্য সেবা বহন করে, খরচ বহন করে, এরকম জাতি আফ্রিকাতেও নেই। সুতরাং আমরা বাজেটটা সেই কারণেও স্বাস্থ্যখাতে বাজানো দরকার, কিন্তু এর ব্যবহারটা কতটুকু হচ্ছে সেটা একটা। নাহিদ ইসলাম যে কথা বলেছেন, আমি আমি খুব আশা করেছিলাম যে উনি একদম তথ্য দিয়ে বাজেটের বিশ্লেষণ করবেন। হয়তো সংসদে আমরা বাজেট বিশ্লেষণে দেখতেও পাবো তারা যখন আলোচনা করবেন। কিন্তু আমি যেটা দেখি যে সবাই খুব মুখরোচক কথা বলতে পছন্দ করেন। বাজেট যেটা অর্থনীতি, এবং অর্থনীতি যে রাজনীতির সাথে সম্পর্কিত, রাজনীতি অর্থনীতিকে না বুঝলে, অর্থনীতি রাজনীতিকে না বুঝলে যে মিসম্যাচটা হয় আমাদের, সেটাই ঘটেছে। কিন্তু সুন্দর করে বাজেট গঠনের, বাজেট পড়ার সময় আমি দেখলাম মিছিল বেরিয়ে গেল, গণবিরোধী বাজেট, বাজেট মানি না। এই জায়গা থেকে তো আমি, আপনি বোধহয় এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি এবং সাংবাদিকতায় তো দেখে আসছি। এবং আমার এখনো মনে আছে আমি কভার করতে যেতাম যখন, গুলিস্তানে সকালবেলা লেখা হতো গণবিরোধী বাজেট মানি না। বাজেট পেশ হবে বিকালবেলা, আমরা দেখতাম সাইনবোর্ড তৈরি হচ্ছে, ব্যানার লেখা হচ্ছে সকালবেলা। আমার নিজের কভার করা সেই জায়গা। এই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা বেরোতে পারি। আমি আশা করবো রাজনীতিবিদরা একদম রিয়েল ফিগার আউট করবেন বাজেটটাকে, সত্যি সত্যি জনগণকে সহজ করে বুঝিয়ে দেবেন এই বাজেট সত্যি ব্যবসা বান্ধব কিনা, এই বাজেট সত্যি সত্যি মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কিনা। এর বাইরে তো মানুষের কিছু চাওয়ার নাই, জিনিসপত্রের দাম কমবে কিনা। জিনিসপত্রের দাম আসলে সেভাবে শেষ পর্যন্ত কমবে না, কারণ মূল্যস্ফীতি এখন 9%-এর কাছাকাছি। সেটা সরকার 7.5% নামিয়ে আনতে চায়। কিন্তু এই বাজেট সেটা কেন সহায়ক হবে না, সেটা হলো যে এই বাজেট কোনো প্রণোদনামূলক কিছু করতে পারছে না। দিন শেষে মানুষের পকেট থেকে টাকা নেবে, আর মানুষ যখন তার পকেট থেকে টাকা দিতে শুরু করবে, পরোক্ষভাবে সরকারকে জানতেও পারবে না যে তার আয়টা কমে যাচ্ছে। এই পরোক্ষ কর নির্ভরতার বাজেট থেকে বের হওয়া জরুরি। জি, আরেকটা ব্যাপার আপনি দুবার বলেন, আমি শুনলাম যে আপনি কর্মসংস্থানের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বলে এক ধরনের উদ্বেগ প্রকাশ করলেন। আমরা কিন্তু এটাও দেখলাম যে আমাদের বিদেশি কর্মসংস্থানও খুব, কিন্তু বিদেশি বিনিয়োগ আমাদের এখানে কিন্তু তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। অথচ আমাদের এই বংশোদ্ভূত ভদ্রলোক উনি ভারতে প্রায় $30 বিলিয়ন মতো বিনিয়োগ করছেন। তো বিনিয়োগ করার জন্য উনি নিজের দেশকে না নিয়ে অন্য একটা দেশে গেলেন। আমাদের এখানে কি বিনিয়োগের মতো সেরকম অনুকূল পরিবেশ আমাদের সরকার নিশ্চিত করতে পারেনি নাকি? প্রথম কথা হলো যে কর্মসংস্থান করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, কিন্তু ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে এবং সেটা আরো কমবে, কারণ সরকার বড় আকারে ঋণ নেবে ব্যাংক খাত থেকে। ব্যাংক সরকারকে ঋণ দিলে এটা গ্যারান্টেড যে এখান থেকে সে টাকাটা ফেরত পাবে। ব্যক্তি খাতে সেই জায়গাটা নেই এবং ঋণ দিতে পারবে না, তার কাছে পর্যাপ্ত ক্যাপিটালই থাকবে। এটা হলো কথা। যদি ঋণ এভাবে নিতে থাকে সরকার, তাহলে ব্যক্তিগত ঋণ পাবে না, কর্মসংস্থান হবে না, বিকাশ হবে না। আরেকটা কারণে বাংলাদেশে রবিন খোদার মতো লোকজন, $30 বিলিয়ন, যেটা আমাদের সম্পূর্ণ পুরো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের সমান, সেটি তারা ভারতে বিনিয়োগ করতে যাচ্ছেন। উনি বাংলাদেশের একজন মানুষ, সিরাজগঞ্জের মানুষ, বড় হয়েছেন ঢাকাতে, স্কুল কলেজ ঢাকাতে। তো সেই মানুষটা তো বাংলাদেশকে চিনে। তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি অস্ট্রেলিয়াতে খুবই বড় আইটি কোম্পানির এখন মালিক। ভারতের যে বিশাল ডিজিটাল মার্কেট, সেটা নিশ্চয়ই বাংলাদেশের সমান না, সুতরাং তিনি এটা ভেবে চিন্তেই ভারতে কিন্তু গিয়েছেন। এর বাইরে যেটা, সেটা ভারতে আমলাতন্ত্রের দৌরাত্ম্য কিন্তু আমাদের তুলনায় অনেক কম।
এখানে একটা বিনিয়োগ রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে, অনুমোদন নেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত উৎপাদন শুরু করা যে বিশাল জটিলতা, সেটির অনেক বিদেশি বিনিয়োগকারীদের জন্যই এটা খুব স্বস্তিদায়ক নয়। এবং আমরা দেখলাম ডক্টর ইউনূসের আমলে যে একজন ব্যাংকারকে উড়িয়ে এনে সিঙ্গাপুর থেকে বিনিয়োগ বোর্ডের সভাপতি করলেন, বিনার সভাপতি করলেন, তিনি কিন্তু খুব চমৎকার প্রেজেন্টেশন করেছেন। আকাশ থেকে তিনি ডাইভ দিতে পারেন, কিন্তু আকাশ থেকে তো আসলে বিনিয়োগ আসে না, বিনিয়োগ মাটি ফিরে ওঠে না, বিনিয়োগটা করতে হয়। বিনিয়োগের জন্য সেই জায়গাটা তৈরি হয় নাই এবং তৈরি হতে পারছেও না। আমার ইউটিলিটি প্রবলেম, আমার ব্যাংকের ক্রেডিটের প্রবলেম, আমার এখানে লেবার মিলিটেন্সি অনেক বেশি, সবকিছু মিলিয়ে বিনিয়োগের পরিবেশটাও নাই এবং বিনিয়োগ করার মতন আসলে যে উদ্যম দরকার। আরেকটি কথা, সবাই বিদেশি বিনিয়োগ করে। মাসুদ কামাল ভাই, আপনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা দেখবে যে দেশি বিনিয়োগকারীরা স্বস্তিতে আছে, তখন তারা উদ্যমী হবে যে আমি বাংলাদেশে চাই। বাংলাদেশে দেশি বিনিয়োগ কি বাড়ছে? আমাদের একে আজাদ একটা বিশাল শিল্প গোষ্ঠীর প্রধান, তিনি কি বললেন? উনি সম্প্রতি বলেছেন তিনি 40,000 কর্মী ছাঁটাই করবেন, ইতিমধ্যে 10,000 কর্মীর একটা মনে করছেন যে প্রাথমিকভাবে করতে হবে। আল মুসলিম গ্রুপ সম্প্রতি প্রায় 20,000 কর্মীর বেশি ছাঁটাই করেছে। 5ই আগস্টের পরে একের পর এক কারখানা বন্ধ হয়েছে এবং সেগুলো খোলার কোনো নাম নেই। এবং বাংলাদেশে কিন্তু বিনিয়োগ যারা করে, সম্প্রতি আরেক ব্যবসায়ী বলেছেন, একজন জাতীয় দলের ক্রিকেটার যদি না হতেন, যদি কোনো সাধারণ পাবলিক হতেন, তাহলে কিন্তু তার উপর যে কী নির্যাতন চলতো এবং সেই নির্যাতনের ফলটা কী হতো এটা আপনারা ভাবতেই পারবেন না। মানে জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর, মানে জাতীয় দলের ক্রিকেটার মানে কি, সারা দেশের 20 কোটি মানুষের মধ্যে 20 জন লোক মনে করেন, মানে প্রতি 1 কোটি মানুষের মধ্যে একজন, এমন তারা মানে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিও পুলিশের একজন এসআই এবং একজন কনস্টেবল গলায় চেপে ধরে মারতে পারেন, সাধারণ মানুষের কী হতে। এবং সে বারবার তার পরিচয় দেওয়ার পরও তারপরেও তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু যতক্ষণ পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে ফোন না গিয়েছিল, যতক্ষণ পর্যন্ত তামিম ইকবাল থেকে ফোন না করে তার পরিচয়টা কনফার্ম না করেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার উপর অত্যাচার কমেনি। এবং উনি তার পরিচয়পত্র দেখিয়েছেন, আইডি দেখিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, তবু পুলিশ কিন্তু তার প্রতি মিনিমাম মানে অত্যাচার কমায়নি। দেখুন, এখানে সদয় হওয়ার কোনো ব্যাপার নয়। যদি নাইম হাসান না হয়, একটা সাধারণ মানুষ হতো, সাধারণ নাগরিক হতো, তারও কিন্তু এতটুকু অধিকার আছে যে পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করবে না। কিন্তু আমাদের পুলিশ সেই দুর্ব্যবহারটাকে স্বাভাবিক করে নিয়েছে। এটা কি আইনের শাসন? আমি এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ হিসেবে গ্রহণ করলাম এবং এই উদাহরণের পরবর্তী ধাপগুলো আমি এখন বলতে যাচ্ছি, আপনারা শুনেন। দুজনকে যে চাকরি করতো তাদেরকে আপনি সাময়িক বরখাস্ত করেছেন, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি করবেন, কি হবে না হবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন আপনি। পুলিশের যে সোর্স ছিল তাকে আপনারা গ্রেফতার করেছেন, খুব ভালো করেছেন। এখন তাকে আপনি গ্রেফতার করেছেন কোন অপরাধে? এবার শুনুন আসল নাটকটা। তাকে গ্রেপ্তার করা হয়েছে জুলাই আন্দোলনের একটা মামলায়, মানে 2024-এ যে জুলাই আন্দোলনটা হয়েছিল, তখন পুলিশ লাইন্সে হামলা এবং লুটপাটের মামলায় এই পুলিশের এই সোর্স সোহেল, একে গ্রেপ্তার করা হয়েছে। আপনি একটা কথা ভাবুন, তার মানে কি, যে কোনো লোককে যে কোনো মামলায় যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার দেখাতে পারে। আইনের শাসন। আপনি কোনো পুলিশের সঙ্গে হয়তো একটু তার চাহিদা অনুযায়ী আচরণ করেন না, হয়তো সে আপনার কাছে টাকা চেয়েছে, অথবা আপনার সঙ্গে তার একটা কথা কাটাকাটি হয়েছে, আপনার উপর উনি রুষ্ট, আপনাকে কিন্তু যে কোনো মামলায় যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার দেখাতে পারে। মামলা আপনার নামও থাকা দরকার নেই, কারণ প্রত্যেকটা মামলার মধ্যে আরও অনেকে এমন কথা লেখা থাকে, বিশেষ করে রাজনৈতিক মামলায়। জুলাই আন্দোলনের সময় অনেক হত্যাকাণ্ড নিয়ে অনেক রাজনৈতিক মামলা হয়েছে এবং যে কোনো মামলায় আপনাকে যে কোনো সময় তারা গ্রেপ্তার দেখাই দিতে পারে। এই যে পদ্ধতিটা, এটাকে আপনি কোন বিবেচনায় আইনের শাসন বলবেন? আমি একটা লেটেস্ট উদাহরণটা দিলাম, আরও উদাহরণ আছে, গতকালকেই ঘটেছে, উদাহরণ দিয়ে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। উনি জনতা ব্যাংকের যখন চেয়ারম্যান ছিলেন, তখন উনি কিছু
ওনার মাধ্যমে কিছু ঋণ দেওয়া হয়েছিল, যেগুলি পরে ঋণ খেলাপি হয়েছিল, এবং আমি ধরে নিলাম লুটপাট। ওই মামলায় তাকে আপনার অ্যারেস্ট দেখিয়েছেন, অ্যারেস্ট করেছেন বেশ অনেক দিন, একদিন দুই দিন না, প্রায় 1 বছর তো হয়ে গেল ওনার অ্যারেস্টের। ওনাকে আটক রেখেছেন। আর রাখার পর তারপর কি হলো? তারপর যখন তার সমস্ত মামলা, তাকে যখন জামিন দেওয়া হলো, মামলার শুনানি শেষে যখন তাকে জামিন দেওয়া হলো, জামিনের আদেশ যখন নাকি আদালতে গেল, তারা আটকে রেখেছে যে ওনার নামে আরও মামলা করা হবে, ওয়েট করেন। এবং তারপরে তাকে আরেকটা, এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ নামে এক ভদ্রলোক নিহত হয়েছিল নিউ মার্কেট থানা এলাকায়, সেই মামলায় ওনাকে আবার অ্যারেস্ট দেখানো হলো। একটা কথা ভাবুন, এটা হলো হত্যা মামলা, তার মানে এটা বড় অপরাধ। এর আগে ছিল ব্যাংকের মামলা, ধরলাম ওটা ছোট অপরাধ। তো বড় অপরাধ থাকতে আপনি ছোট অপরাধে তাকে ধরলেন, একদিন আটক রাখলেন, রেখে যখন তার ছেড়ে দেওয়ার সময় হয়েছে, যখন আদালত তাকে জামিন দিয়েছে, তখন আপনি একটা হত্যা মামলা দেখিয়ে ওনাকে আবার অ্যারেস্ট দেখালেন, জেল কেট দিয়ে উনি আবার জেলে ঢুকে গেলেন। আইনের শাসন হচ্ছে, এই নিয়মগুলো কিন্তু আগের গভর্নমেন্টরা বলেছিল, তো সেটাই তো চালাচ্ছেন আপনারা। আমি বিএনপি সরকারকে বলছি, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা তো সেটাই চালাচ্ছেন রে ভাই। যে জিনিস হাসিনা চালাতো আপনারা সেটাই চালাচ্ছেন। ওই ঘটনার জন্য যদি আমরা হাসিনাকে সমালোচনা করি, আমরা আপনাকে প্রশংসা করব কোন বিবেচনায়? দেখুন, আরেকটা কথা বলি, এই মাই টিভির যিনি মালিক আছেন নাসিরুদ্দিন সাথী এবং তার ছেলে, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, এদেরকে আপনারা গ্রেপ্তার করেছিলেন জুলাই আন্দোলনের সময়। ঠিক আছে, তারা গ্রেপ্তার হওয়ার পর গত বছরের 24শে আগস্ট তাকে গ্রেপ্তার করেছেন, 25-এর। এই 24শে আগস্টে গ্রেপ্তারের পর জামিন হয়েছে, এবং জামিন হওয়ার পরেও তাকে কিন্তু ছাড়া হয়নি। এবং আজকে তাকে আবার আরেকটা প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে আপনি গ্রেপ্তার দেখিয়ে দিয়েছেন। তৌহিদ আফ্রিদি ইয়াং ছেলে, একটা কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে, তাকে সবাই চিনে। এই ছেলেটাকে প্রতারণা, মানে মুদ্রা কথা হলো ওকে আমি বিরতি দেবো না। কেন বিরতি দেবেন না? কি সমস্যাটা কি? তার বিরুদ্ধে এই মামলা আগে কোথায় ছিল? যখনই আরেকটা মামলায় উনি জামিন পেয়ে যাচ্ছেন, ঠিক তখনই আপনাকে নতুন একটা মামলার জন্ম দিতে হচ্ছে কেন? নতুন একটা মামলায় তাকে আসামি দেখাতে হচ্ছে কেন? অনেক সময় এমনও হচ্ছে, আপনি রাখেন 2টা দিন দাঁড়ান, একটা মামলা আসতেছে, মানে মামলা একটা সাজাচ্ছে, সাজিয়ে নিয়ে তাকে যাচ্ছে। পৃথিবীর কোনো দেশে, যে কোনো সভ্য দেশে যদি এই ঘটনার কথা আপনি বলেন, তারা কি এই ঘটনাকে কোনো আইনের শাসন বলবে? আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেন যে উনি আইনের শাসন চান, আর আমি ওনাকেই বলি, আপনি তো দীর্ঘ কয়েক বছর ইংল্যান্ডে ছিলেন, দেখে এসেছেন এরকমভাবে হয়। তাহলে আপনার সরকার এই সমস্ত ঘটনা ঘটতে দিচ্ছে কেন? আবুল বারকাত ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার যদি কোনো অন্যায় থাকে, কোনো অপরাধ থাকে, ঠিক আছে, আপনারা তা বিচার করেন, সমস্যা তো নাই কোনো। তো বিচার চললে উনি জেলখানা থেকে বেরোতে পারবেন না। বিচার চলাকালীন যদি আদালত মনে করে ওনাকে জামিন দেওয়া যাবে, আদালত জামিন দিয়েও দিয়েছে, সেই মামলা তাকে আবার নতুন একটা মামলায় তাকে জেলখানায় আটকে রাখতে হবে কেন? এর মাধ্যমে কি প্রমাণ হয় যে সরকার আসলে তাকে আটকে রেখে শাস্তি দিয়ে যাচ্ছে? হয়তো দেখা যাবে এক সময় এই মামলায় উনি খালাসও পেয়ে যাবেন, কারণ বোঝাই যাচ্ছে আব্দুল ওয়াদুদের হত্যা মামলা, যে মামলায় শেখ হাসিনা আসামি, যে মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, সেই মামলা আবুল বারকাত সাহেবের কী সংযোগী থাকতে পারে ভাই? মানুষ এগুলি বোঝে না, মানুষ কিন্তু বোঝে এবং আপনাদের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা গালি দেয় অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, কিন্তু আলটিমেটলি কিন্তু পুরো দায়টা যে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। বলেন যে তারেক রহমানের সরকার এগুলি করেছে। আগে যেমন বলতাম আমরা যে হাসিনা সরকার করেছে, এখন লোকে বলবে তারেক রহমান সরকার এই অন্যায়গুলি করছে, এই অত্যাচারগুলি করছে, এই জুলুমগুলি করছে। দেখেন, ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি, আমি ওনাকে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য ওনাকে আমি দায়ী করি। আমি মনে করি উনি তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটাকে বাতিল করে দিয়েছিলেন। আমি মনে করি উনি অন্যায় করেছিলেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত। কিন্তু ওনার বিরুদ্ধে কী মামলা হয়েছে? হত্যা মামলা। এই মামলা টিকবে? একবার জামিন হয়েছে, আবার তাকে শুনানি দেখানো হয়েছে আরেক মামলায়। এরকম কাকে দেখানো হয়নি? অনেকে শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, কিন্তু তাকে 2-3 বার কিন্তু শুনানি দেখে আবার দ্বিতীয়বার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি জানি যে অভিনেত্রী শমী কায়সার একজন,
ওনারও একই রকম, একবার জামিন হয়েছে আবার আরেক মামলার পরে ঢুকে দেওয়া শেষ মুহূর্তে। সেলিনা হায়াত আইভি, তার বিরুদ্ধে 12টা মামলা করেছেন আপনারা। একটা করে মামলা জামিন হয়, আবার যখন বেরোতে যায় আরেক মামলায় সোন অ্যারেস্ট। কতবার যেরকম হয়েছে ঘটনাগুলো। তো শেষ পর্যন্ত উনি মুক্তি পেয়েছেন, শেষ পর্যন্ত শমীক হাসানও মুক্তি পেয়েছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু আমার কথাটা হলো কি, এই যে বারবার আপনারা আটকেছেন, অনেকে এরকম বলে যে জামিন, আদালত জামিন দেওয়ার কিন্তু মানে কিন্তু নিশ্চিত না যে আপনি জেলখানা থেকে বেরোতে পারবেন। 4-5টা জায়গায় যাবে, পুলিশের বিভিন্ন সোর্সের কাছে যাবে, পুলিশের বিভিন্ন বিভাগের কাছে যাবে। তারা যখন বলবে না তাকে দেওয়া যাবে না, তাহলে আরও কিছুদিন আটকে রাখার দরকার, তখন তাকে আবার কিছুদিন আটকে রাখবে।